আজকের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আতিকুল ইসলাম, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম। এ পর্যায়ে পাঠ পরিচিতি দেখে নেওয়া যাক। আমি আজকে তোমাদের রসায়ন বিজ্ঞান বিষয়ের নবম দশম শ্রেণীর যে রসায়ন বিজ্ঞান বিষয় রয়েছে সে বিষয়ের 12 অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম আমাদের জানা আছে, অধ্যায়ের নাম হচ্ছে আমাদের জীবনের রসায়ন। তার স্পেসিফিক নির্দিষ্ট অংশ নিয়ে আমি আজকে আলোকপাত। তো প্রথমে একটু করে সরকারি নির্দেশনা মোতাবেক একটু করে মাদক নিয়ে একটু কথা না বললেই নয়। সে নো টু ড্রাগস, সে ইয়েস টু লাইফ। মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি। মাদকের যে ভয়াবহতা এবং তার যে কুফল বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমরা সবাই অবগত আছি, তাও একটু করে বলে নিচ্ছি। মাদক একটি সামাজিক সমস্যা, দুরারোগ্য ভেদির মতোই তা আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে। এর তীব্র দংশনে ছটফট করছে আমাদের সমাজের আগামী দিনের ভবিষ্যৎরা। মাদক কি আসলে? মাদক দ্রব্য হলো ভেষজ দ্রব্য যা প্রয়োগে আমাদের যে মানবদেহ রয়েছে, মানবদেহে মস্তিষ্কজাত সংজ্ঞাবহ সংবেদন হ্রাস পায় বা থাকে না বললেই চলে। এর কারণগুলো কী কী? মাদকাসক্তির অনেকগুলো কারণ রয়েছে। এ পর্যন্ত বিজ্ঞানী, গবেষক ও চিকিৎসকরা বিভিন্ন ধরনের কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে আমি কয়েকটি উল্লেখ করছি। সঙ্গীদের চাপ এবং বন্ধুদের কাজ সমর্থনের চেষ্টা, তারপর রয়েছে নেশার প্রতি কৌতূহল, তারপর রয়েছে সহজে আনন্দ লাভের বাসনা, তারপর রয়েছে প্রথম যৌবনের বিদ্রোহী মনোভাব। এটা আমরা জানি, কৈশোর যৌবনের সন্ধিক্ষণে ছেলেমেয়েরা বিদ্রোহী মনোভাবের মধ্য দিয়ে তাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে চায়, যা করতে গিয়ে তারা ভালো মন্দ বিচার না করে সামগ্রিক অনেক নিয়মকানুন ভাঙতে চায়। তারপর রয়েছে মনস্তাত্ত্বিক বিশৃঙ্খলা। তরুণদের মধ্যে মাদকাসক্তির বিস্তৃতির একটা কারণ হতাশা। তারা সুখ, বিষাদ, বঞ্চনার চেতনাকে চায় নেশায় আচ্ছন্ন করে রাখতে। তারপর রয়েছে প্রতিকূল পারিবারিক পরিবেশ, বাবা মায়ের মধ্যে ঝগড়াঝাটি, বাঘ বিতণ্ডা, বিভিন্ন ধরনের সমস্যা। হ্যাঁ, যে প্রতিকূল পারিবারিক যে পরিবেশ, যদি পারিবারিক পরিবেশটা অনুকূল না হয় তাও মাদকাসক্তির আগ্রহ বাড়তে পারে। তারপর রয়েছে পারিবারিক পরিমণ্ডলের মাদকের প্রভাব। পরিসংখ্যানে দেখা যায় মাদকাসক্তদের পিতামাতার ভেতর মাদকাসক্তি বা নেশার অভ্যাস ছিল। তারপর রয়েছে ধর্মীয় অনুভূতির অভাব। তারপর রয়েছে শিক্ষা কার্যক্রমে বিষয়টির প্রতি অনুপস্থিতি। তারপর রয়েছে চিকিৎসা সৃষ্ট মাদকাসক্তি, যেমন বহু নেশাগ্রস্তরা মাদকদ্রব্য প্রথম গ্রহণ করে ডাক্তারের নির্দেশে, তারপর সতর্ক তত্ত্বাবধানের অভাবে ও ব্যবস্থাপনা ঘন ঘন ব্যবহারের কারণে সে জীবন রক্ষাকারী ওষুধে একদিন মাদকের ন্যায় হয়ে ওঠে। তারপর হচ্ছে মাদকের সহজলভ্যতা, খুব বেশি পরিমাণে অ্যাভেলেবেল মাদকটা আমাদের দেশে। চোরা কারবারিরা খুব সহজে মাদককে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। তো মাদকের বিভিন্ন কুফল রয়েছে, কুফল সম্পর্কে একটু করে বলতে চাই। মাদকের রয়েছে শারীরিক কুফল, আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব রয়েছে। যেমন একটি সিগারেটের ধোঁয়ায় 15 মিলিয়ন পদার্থের অণু থাকে, যা সব মানুষের জন্যই আসলে ক্ষতিকর। এর বাইরে বিশ্বের প্রতি বছর 10 লাখ লোক ধূমপানের কারণে ক্যান্সার আক্রান্ত হয়। বিষয়টা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। তারপর রয়েছে মানসিক কুফল, মানসিক অস্থিরতার মধ্য দিয়ে থাকে। মাদকের কালো থাবা এমনভাবে মানুষকে গ্রাস করে যাতে মানসিক উচ্ছৃঙ্খলা, অবসাদ, বিষণ্ণতায় ভোগে আসক্তরা। তারপর রয়েছে সামাজিক কুফল রয়েছে। যারা মাদকাসক্ত তাদের সামাজিকভাবে এদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, তাদের ছেলে মেয়েদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। তারপর হচ্ছে অর্থনৈতিক কুফল, এটা আমরা ক্রয় করতে গিয়ে আমাদের একটা আর্থিক যে বাজেট, হ্যাঁ, সেখানে আমাদের হ্যাম্পার হয়। নেশার টাকা জোগাতে গিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন পর্যন্ত হয়ে থাকে। হুম। তারপর হচ্ছে পারিবারিক কুফল, পরিবারে একজন যদি মাদকাসক্ত থাকে তাহলে বাকি সবাই এটা সাফার করে। তারপর আধ্যাত্মিক ক্ষতি তো রয়েছেই। আধ্যাত্মিক ক্ষতিটা কেমন? ড্রাগ বা মাদকাসক্ত ব্যক্তি নিজের পরিবারের সৃষ্টি বা স্রষ্টার প্রতি বিশ্বাস, ভালোবাসা হারিয়ে ফেলে। সকল সদ্গুণ যেমন ক্ষমা, ধৈর্য, বিনয়, সহনশীলতা ইত্যাদি মূল্যবোধ বিলুপ্তির ফলে সে মানসিক ও আত্মিক শূন্যতায় ভুগতে থাকে। ফলে সব দিক থেকে আসলে সে দেউলিয়া হয়ে পড়ে। তো আমাদের আসলে এইগুলো থেকে বাঁচতে গেলে সবাইকে সচেতন হতে হবে।
ভালো এবং মন্দের তফাৎ বুঝতে হবে। পরিবার থেকে শুরু করতে হবে মাদক বিরোধী অভিযান। এক্ষেত্রে বাবা মা কিংবা বড় ভাই বোন মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে পারিবারিক আলোচনা ও তা থেকে বিরত থাকতে পরিবারের সকল সদস্যকে উৎসাহিত করতে হবে। তো আমরা সুন্দর সমাজ বিনির্মাণে মাদক দ্রব্য থেকে দূরে থাকব এবং যারা এই মাদকাসক্ত হয়ে পড়ছে তাদেরকে চেষ্টা করব যে তাদেরকে সেই খারাপ পথ থেকে কীভাবে ফিরিয়ে আনা যায়। আমরা পাঠে চলে যাচ্ছি। কিছু ছবি দেখি এবং উত্তর দেই। আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি এমন একটা দ্রব্যের ছবি তোমাদের সামনে প্রদর্শিত হলো। তো দেখতেই পাচ্ছ যে সেটা হচ্ছে একটা প্রসাধনী সাবান, ডেটল সাবান। 2 নাম্বার দেখতে পাচ্ছ এদিকে হুইল সাবান। আমরা কি করি? কাপড় কাচি। এটা হচ্ছে কাপড় কাচার সাবান। আমি এখানে সাবানের বিজ্ঞাপন দিতে আসিনি, তোমাদেরকে আগে ধারণা দিয়ে তারপর আমরা এই সাবান কি তার সংজ্ঞা আকারে সেটাকে লিখবো, তারপর তাদের সংকেত দেখাবো, তারপর সাবান কীভাবে প্রস্তুত করতে হয় দেখাবো, তারপর সাবান কীভাবে পরিষ্কার করে সেই অংশগুলো দেখাবো। এখানে এটা কোনো বিজ্ঞাপন নয়। আবার দেখো একটু করে নিচের ছবিটি দ্বারা কি বোঝায়। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ডিটারজেন্টের ছবি দেওয়া আছে, হুইল, তারপর সার্ফ এক্সেল, রিন, চাকা, ফার্স্ট ওয়াশ। আমি আগে বলছি এগুলো কিন্তু কোনো ধরনের বিজ্ঞাপন নয়, এগুলো তোমাদের চেনার জন্য, জানার জন্য এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করছি যে দ্রব্যগুলো সেগুলো তোমাদের সামনে আমি দেখাচ্ছি। তাহলে এগুলো সবগুলো কিসের ছবি? ডিটারজেন্ট। তারপর দেখো আবার দেখে নেই, আমরা দেখতে পাচ্ছি একটা মেরির সাবান, এটা একটা প্রসাধনী সাবান। আবার এদিকে দেখতে পাচ্ছি দেখো তরল সাবান, ডেটলের একটা তরল সাবান। তাহলে আমরা একটা জিনিস এখানে মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে সাবানটা দুটা টাইপে থাকতে পারে, দুটো অবস্থা থাকতে পারে, কঠিন অবস্থা থাকতে পারে, তরল অবস্থায়ও থাকতে পারে। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ ডিটারজেন্ট, হ্যাঁ, হুইল ডিটারজেন্ট, যা খোলা অবস্থায় ডান পাশে দেখানো হয়েছে, বন্ধ অবস্থায় প্যাকেটজাত অবস্থায় দেখানো হয়েছে বাম পাশে। তাহলে এটা কি দেখতে পাচ্ছি? ডিটারজেন্টের ছবি। এই চিত্রগুলোর আলোকেই আমি কিন্তু আজকে আমার পরবর্তী সময়ের পাঠদান কন্টিনিউ। তো কাপড় কাচার জন্য আমরা কি কি দ্রব্যাদি ব্যবহার করি? সাধারণত আমরা ব্যবহার করি সাবান, সোডা ব্যবহার করি, কেউ ব্যবহার করে থাকে ডিটারজেন্ট, হ্যাঁ, এই টাইপের বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের আজকের আসলে পাঠ শিরোনামটা হবে পরিষ্কার পরিচ্ছন্নতায় সাবান ও ডিটারজেন্ট। তাহলে লার্নিং আউটকামস কি হবে? আমরা যে পাঠ শিখবো, শেখার পর আসলে বেসিক্যালি আমরা কি আমরা এই পাঠ শেষে আমরা জানতে পারবো বা শিখতে পারবো বা বলতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো বা অন্য কাউকে বোঝাতে পারবো, সেই জিনিসগুলো দেখে না যাক। এখানে স্পষ্টত তোমরা দেখতে পাচ্ছ এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি পারবে? সাবান ও ডিটারজেন্ট কি তা বলতে পারবে, সাবান ও ডিটারজেন্টের প্রস্তুতি ব্যাখ্যা করতে পারবে, সাবান ও ডিটারজেন্টের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করতে পারবে, মৌলিক ডিফারেন্সটা কোথায়, সাবান ও ডিটারজেন্টের ময়লা পরিষ্কারের কৌশল বর্ণনা করতে পারবে। তাহলে এখানে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং কি কি শিখতে যাচ্ছি। তাহলে আমরা সাবান চিনবো, ডিটারজেন্ট চিনবো, তাদের পার্থক্য চিনবো, পাশাপাশি এরা কিভাবে ময়লা পরিষ্কার করে সেটা দেখবো, আর এদের প্রস্তুত প্রণালী তো রয়েছেই, তা তো শিখবই। তো আমরা নেক্সটে চলে যাই। দেখো আমাদের প্রথমে আমি কয়েক ধরনের সাবান দেখাচ্ছি, যেহেতু আমার প্রথম টপিক হচ্ছে সাবান। সাবান শেষ করে যাবো ডিটারজেন্টে। প্রথমে দেখো প্রসাধনী সাবান, যেগুলো আমরা দৈনন্দিন আমরা ব্যবহার করে থাকি। তারপর তরল সাবান রয়েছে এদিকে রয়েছে কাপড় কাচার সাবান, হ্যাঁ, সবগুলোই সাবান। এখন সাবানটা কি জিনিস আমরা দেখে নিই। সাধারণত সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। তাহলে একটু ভালোভাবে খেয়াল করো, সোডিয়াম একটা ধাতু, আমরা জানি এটাকে লেখা হয় Na দ্বারা। তাহলে সোডিয়াম লবণ, হ্যাঁ। আরটা কি জিনিস? আরটা হচ্ছে অ্যালকাইল মূলক। আমরা জানি অ্যালকাইল মূলক হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। আমরা 11 অধ্যায় যখন পড়েছি, 11 অধ্যায়ের ক্লাস নিয়েছিলাম, তখন এটা নিয়ে বিস্তারিত বলা হয়েছিল। তো যেমন মিথেন CH4, এখান থেকে একটা হাইড্রোজেন যদি অপসারিত হয় তাহলে কি থাকে? CH3। এই CH3 হচ্ছে সর্বকনিষ্ঠ অ্যালকাইল মূলকের মেম্বার। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সোডিয়াম, তাহলে এটা হচ্ছে সোডিয়াম লবণ।
বা উচ্চতর ফ্যাটি অ্যাসিডের পটাশিয়াম লবণ। তাহলে পটাশিয়ামকে আমরা কী দ্বারা লিখি? আমরা পটাশিয়ামকে চিহ্নিত করি কে দ্বারা? তাহলে এটা হচ্ছে পটাশিয়াম লবণ। তাহলে সাবান বলতে আমরা কি বুঝি? যে সোডিয়াম লবণ অথবা পটাশিয়াম লবণ কার? উচ্চতর ফ্যাটি অ্যাসিডের। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের। এখন আসো, এই আটটা কি জিনিস? আর কে অ্যালকাইল মূলক বলা হয়, আমি আগে বলেছি। আর কে বলা হয়? অ্যালকাইল মূলক। আমি একটু আগে বলেছিলাম, ছোট্ট একটা অ্যালকাইল মূলক বলেছিলাম CH3, কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত CH3। তাহলে এখানে কার্বন কয়টা? একটা। তারপর হাইড্রোজেন কয়টা? তিনটা। কিন্তু এখানে একটু ভালোভাবে খেয়াল করতে হবে যে এখানে কিন্তু কার্বন সাবানের ক্ষেত্রে শুরু হবে কত দিয়ে? 12 দিয়ে। শেষ কত দিয়ে? 18 দিয়ে। 12 থেকে 18-এর মধ্যে রেখে কার্বন, এই যে কার্বনের যে পরমাণুর সংখ্যাটাকে, সেটাকে মানে এইচ এর সাথে সমন্বয় করেই কিন্তু সাবানগুলো প্রস্তুত করা হয়। যারা যারা সাবান বাজারজাত করেন বা উৎপাদন করেন, ব্যবসায়ী আছেন, তারা এই কাজটা করে থাকেন। তাহলে সাধারণ সংকেতটা কি হবে? তাহলে সাধারণ সংকেতটা হবে CnH2n। আমি বলেছিলাম, আমি ছোট্ট করে বলি যে যখন একটা হবে কার্বন, হাইড্রোজেন কত হবে? তাহলে 2 একে 2, এক সাথে যদি +1 দিই তাহলে 2 + 1 হচ্ছে 3। তাহলে CH3 সেটা সংক্ষেপে বলেছিলাম, কিন্তু এখন আমার লাগবে কত? সর্বনিম্ন হচ্ছে 12 থেকে। যেমন আমরা যদি ধরো এখানে আমি কার্বন যদি 17টা হয়, কার্বন কটা হয়? 17টা হয়। তাহলে এইচ কটা হবে? এইচ হবে 17 গুণ 2, তাহলে 34 যোগ 1, তাহলে হচ্ছে 35। তাহলে বুঝে নাও, যদি সোডিয়াম যে লবণ, সেখানে যদি আমি কার্বন সংখ্যা যদি কত হয়? 17, তাহলে এইচ হবে 35। তাহলে আমি লিখতে পারি সি, এখানে আরেক জায়গায় বসবে C17H35 CWNA। তাহলে কি বলবে এটাকে? সোডিয়াম লবণ। হ্যাঁ, এটা হচ্ছে সোডিয়াম লবণ। তারপর এটা দেখো পটাশিয়াম লবণের ক্ষেত্রে, তাহলে আরেক জায়গায় সি যে স্থির রয়েছে, সেখানে আমি ক্লিয়ারলি যদি 17 বসাই, তাহলে 17 × 2, তাহলে কত হবে? 34 + 1 মানে 35। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম লবণ। তেল বা চর্বির সাথে সোডিয়াম বা পটাশিয়ামের হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান ও গ্লিসারিন তৈরি করে, এই প্রক্রিয়াটার নাম সাবানায়ন। এটা আমাদের জ্ঞানমূলক আসতে পারে। সাবানায়ন কি? তেল বা চর্বির সাথে, যে কোনো তেল বা চর্বির সাথে কে সোডিয়াম বা পটাশিয়ামের হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে? উৎপাদ দুইটা, একটা হচ্ছে সাবান আর একটা গ্লিসারিন। আমি একটু পরেই বিক্রিয়ার সাহায্যে এই জিনিসটা দেখাবো। যেমন সাবান প্রস্তুতিতে আমি বলছিলাম কি লাগবে? তৈল বা চর্বি লাগবে। তারপর আরেকটা বিক্রিয়ক কি লাগবে? আরেকটা বিক্রিয়ক লাগবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, যাকে আমরা কষ্টিক সোডা বলি। তাহলে উৎপন্ন হবে সোডিয়াম স্টিয়ারেট। তারপর উৎপন্ন হবে কি? গ্লিসারল। তাহলে ভালোভাবে খেয়াল করে, এখানে আমাদের যে এর আগেই আমরা বলে আসছি যে তৈল বা চর্বির সাথে, হ্যাঁ, কি করে, যে আমরা যে ধাতুটা নিয়েছি সেটা সোডিয়াম হোক পটাশিয়াম হোক, তার হাইড্রোক্সাইড, হ্যাঁ, যেহেতু আমরা এখানে সোডিয়াম দেখা যাচ্ছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার পর কি উৎপন্ন করলো? তাহলে C17H35। তাহলে সোডিয়ামটা এখানে কি হলো? এই সোডিয়ামটা এখানে চলে আসলো, আর এদিকে উৎপন্ন হলো গ্লিসারল। তাহলে এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, হ্যাঁ, সাবান। আর এদিকে হচ্ছে কি? গ্লিসারল। তাহলে তৈল বা চর্বির সাথে কষ্টিক সোডা বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? সোডিয়াম স্টিয়ারেট বা গ্লিসারল উৎপন্ন হয়। সোডিয়াম স্টিয়ারেট প্লাস গ্লিসারল উৎপন্ন হয়। তারপর আমরা নেক্সট আমাদের পার্ট হচ্ছে কি? ডিটারজেন্ট। তাহলে দেখতে পাচ্ছ প্যাকেটে পাউডার ডিটারজেন্ট দেখতে পাচ্ছ, আবার এদিকে বোতলের মধ্যে দেখতে পাচ্ছ তরল ডিটারজেন্ট। এই দুইটা অবস্থায় আমরা পেয়ে থাকি। ডিটারজেন্টের প্রস্তুতিতে আসো। ডিটারজেন্টের প্রস্তুতিতে আমাদের কি কি লাগবে? লরাইল অ্যালকোহল লাগবে। তারপর লরাইল অ্যালকোহল থেকে উৎপন্ন হবে লরাইল হাইড্রোজেন সালফেট। তারপর দেখা লরাইল হাইড্রোজেন সালফেট থেকে কি হয়? সোডিয়াম লরাইল সালফেট। একটু করে দেখে নাও। তাহলে এখানে কি কি আছে? C12H26O মানে লরাইল অ্যালকোহল, সাথে কি আছে? H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। তাহলে কি উৎপন্ন হচ্ছে? C12H26SO4, তাহলে লরাইল হাইড্রোজেন সালফেট। এদিকে হচ্ছে কি উৎপন্ন হয়েছে? এদিকে উৎপন্ন হয়েছে পানি। তো আমরা একটুকে যা পেলাম উৎপাদে লরাইল হাইড্রোজেন সালফেট, হ্যাঁ, ওটার সাথে যদি আমি কি করি? সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া ঘটাই, তাহলে কি উৎপন্ন হচ্ছে? এখানে উৎপন্ন হচ্ছে C12H25SO4, সাথে সোডিয়ামটা তার সাথে চলে আসছে, তাহলে হয়ে গেল সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়ামটার সাথে কি হয়ে গেল? সোডিয়াম লরাইল সালফেট, সাথে 1 মোল পানি।
এটা হচ্ছে আমার ডিটারজেন্ট প্রস্তুতির রিয়েকশন বা বিক্রিয়া। ডিটারজেন্ট সম্পর্কে একটু করে বলি। এখানে দেখতে পাচ্ছ ডিটারজেন্ট সাবানের মতো এক প্রকার পরিষ্কারক দ্রব্য, পাউডার ও তরল হিসেবেও পাওয়া যায়। লরাইল অ্যালকোহল মানে C12H26 ও সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4 একটু আগে দেখেছি আমরা, বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? লরাইল হাইড্রোজেন সালফেট মানে C12H26SO4 এবং পানি উৎপন্ন করে। এই লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH বিক্রিয়া ঘটার পর কি উৎপন্ন হয়? সোডিয়াম লরাইল সালফেট C12H25SO4 Na, তাহলে সোডিয়াম লরাইল সালফেট এবং পানি উৎপন্ন হয়। এই যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি এক ধরনের পরিষ্কারক দ্রব্য, অর্থাৎ তার বাণিজ্যিক নাম হচ্ছে কি ডিটারজেন্ট। আমরা দুই ধরনের নাম দেখেছি এখানে, সোডিয়াম লরাইল সালফেট, আবার দেখেছি ডিটারজেন্ট। তাহলে ডিটারজেন্ট হচ্ছে কি? এটা হচ্ছে তার বাণিজ্যিক নাম। আমি বাজারে গিয়ে দোকানে গিয়ে যদি বলি সোডিয়াম লরাইল সালফেট দেন, তাহলে কিন্তু দোকানি বুঝবে না, তাকে আমরা বলতে হবে ডিটারজেন্ট। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে কিভাবে পরিষ্কার করে সে ব্যাপারটা আমরা দেখে নেই। আমরা যে সাবান বা ডিটারজেন্ট দেখেছি তার দুইটা প্রান্ত থাকে। একটা প্রান্ত হচ্ছে হাইড্রোফিলিক, যাকে বলা হয় পানি আকর্ষী, হ্যাঁ, তাকে পোলার গ্রুপও বলে। আরটা হচ্ছে হাইড্রোফোবিক, তাকে বলা হয় পানি বিকর্ষী বা অপোলার যৌগ। এর দুটো রাশি তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে কিভাবে ময়লা পরিষ্কার করে। তার সাবান এখানে দেখো, এই সোডিয়ামটা হচ্ছে এখানে কি তার ধনাত্মক প্রান্ত, আর বাকিটা ঋণাত্মক প্রান্ত। এবং ডিটারজেন্টে আসো, তাহলে এই সম্পূর্ণ অংশ ঋণাত্মক আর সোডিয়ামটা হচ্ছে ধনাত্মক। তাহলে একটি দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট অণু। দীর্ঘ কার্বন শিকল কিভাবে? এখানে আমরা দেখেছি যে কার্বন সংখ্যা সাবানের ক্ষেত্রে আমরা 17 দিয়ে দেখেছি, তাহলে অনেক লম্বা। পানিতে দ্রবীভূত অবস্থায় এরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এই যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট অ্যালকালিমূলক, সাথে CW, এটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। বা ডিটারজেন্ট আয়নের ক্ষেত্রে C12H25SO4 এটা, এবং ধনাত্মক সোডিয়াম আয়নে ভাগ হয়ে যায়। তাহলে দুইটার ক্ষেত্রে কি আছে? ধনাত্মক সোডিয়াম রয়েছে না, সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সাবান বা ডিটারজেন্টের আয়নের এক প্রান্তে ঋণাত্মক চার্জ যুক্ত থাকে, এই প্রান্ত পানিকে আকর্ষণ করে বলে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী বলে। আমি আগে বলে নিয়েছিলাম যে ঋণাত্মক চার্জযুক্ত যেটা পানিকে আকর্ষণ করবে সেটাকে বলবো আমরা হাইড্রোফিলিক বা পানি আকর্ষী। এটা আরেকটার নাম কি? আরেকটার নাম হচ্ছে পোলার গ্রুপ। সাবান বা ডিটারজেন্টের আয়নের অন্য প্রান্ত তেল বা গ্রিজে দ্রবীভূত হয়, তেল বা গ্রিজে দ্রবীভূত হয়, যেটা হচ্ছে পজিটিভ প্রান্ত। এই প্রান্তকে আমরা কি বলবো? হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী। এটার একটা নাম হচ্ছে অপোলার গ্রুপ। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে একটা হচ্ছে পোলার গ্রুপ আর একটা হচ্ছে অপোলার গ্রুপ। পোলার গ্রুপ কোনটা? যেটা হচ্ছে হাইড্রোফিলিক মানে পানি আকর্ষণ করে, যেটাকে পানি আকর্ষী বলি। আর একটা হচ্ছে হাইড্রোফোবিক, যেটা পানি বিকর্ষী, তাকে বলা হয় অপোলার গ্রুপ। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি এটা চিত্র আকারে দেখাবো যে কিভাবে পরিষ্কার করে আসলে। তো প্রথমে আমি যে কথাটা এইমাত্র বলে নিলাম সেটাকে আরেকটু দেখে নিই, যে সাবান বা ডিটারজেন্টের লম্বা কার্বন শিকল যুক্ত অণুর মধ্যে, হ্যাঁ, দুটো প্রান্ত, একটা হচ্ছে পানি আকর্ষী হাইড্রোফিলিক, আর একটা হচ্ছে পানি বিকর্ষী, সেটা হচ্ছে হাইড্রোফোবিক। তো সেটা আমি চিত্রের মধ্যে দেখাচ্ছি, দেখো। তাহলে দেখতে পাচ্ছ যে দুইটা টার্মিনাল, একটা টার্মিনালে হচ্ছে হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক। একটু পর আমি আরো একটু ক্লিয়ার চিত্র দিয়ে তোমাদের এটা দেখানোর চেষ্টা করব যে কোন প্রান্তটা হাইড্রোফিলিক, হ্যাঁ, বা পানি আকর্ষী, আর কোনটা হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী। তো তোমরা চিত্রটা খেয়াল করো, তোমাদের সামনে একটা চিত্র নিয়ে আসছি, সেই চিত্রটা ভালোভাবে খেয়াল করো। তাহলে এই যে সাবান বা ডিটারজেন্ট তার দুটো টার্মিনাল, এই যে একটা টার্মিনাল দেখতে পাচ্ছ, এই চারটা টার্মিনাল। এই দুটো প্রান্তের মধ্যে আমি বলেছিলাম যে প্রান্তটা পানিকে আকর্ষণ করে, যে প্রান্তটা পানিকে আকর্ষণ করে মানে নেগেটিভ প্রান্ত, সেটাকে কি বলেছি? হাইড্রোফিলিক বা পানি আকর্ষী। এই যে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী। এবং সাবান বা ডিটারজেন্টের এই প্রান্তটা, সেটাকে বলেছি কি? পানি বিকর্ষী। পানি বিকর্ষী, হ্যাঁ, বা অপোলার গ্রুপ বলেছি। এই যে অংশটা, এই অংশটা হচ্ছে কি? পানি বিকর্ষী বা হাইড্রোফোবিক অথবা অপোলার গ্রুপ, যাকে আমরা ধনাত্মক, হ্যাঁ, ধনাত্মক টার্মিনাল হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে ঋণাত্মক টার্মিনাল সেটা হাইড্রোফিলিক বা পানি আকর্ষী, আর যেটাকে বলি আমরা ধনাত্মক টার্মিনাল সেটা হচ্ছে কি? হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী, যেটা তেল বা গ্রিজের মধ্যে কি হয়? মিশে যায় বা দ্রবীভূত হয়। তাহলে ময়লা কাপড় পরিষ্কারের কৌশলটা দেখে নাও। আমরা বলেছিলাম যে এটা তেলও কাপড় রয়েছে এখানে,
তেল এবং সাবানের কণা রয়েছে। তো সাবান বা ডিটারজেন্টের ধনাত্মক প্রান্ত তৈল বা গ্রিজের সাথে দ্রবীভূত হওয়ার জন্য ছুটছে। আমরা আগে বলেছিলাম এখানে দুটো টার্মিনাল, একটা হচ্ছে ধনাত্মক, একটা ঋণাত্মক। যেমন সাবানের ক্ষেত্রে RC ডাবল হচ্ছে ঋণাত্মক, আর সোডিয়াম হচ্ছে ধনাত্মক। নেক্সট অংশ আমরা যাচ্ছি। তারপর নেক্সটে দেখো ময়লা কাপড় পরিষ্কারের কৌশলটা কি। সাবান কিংবা ডিটারজেন্টকে যখন পানির উপস্থিতিতে তেল বা গ্রিজ জাতীয় ময়লাযুক্ত কাপড়ের সংস্পর্শে আনা হয়, তখন তার হাইড্রোফোবিক প্রান্ত তেল বা গ্রিজের দিকে আকর্ষিত হয় এবং এতে দ্রবীভূত হয়ে যায়, মানে মিশে যায়। তাহলে হাইড্রোফোবিক কোনটা? হাইড্রোফোবিক ছিল অপোলার যৌগ বা পানি বিকর্ষী প্রান্ত, যেটাকে আমরা বলি ধনাত্মক প্রান্ত বলেছিলাম, যেগুলো তেল এবং গ্রিজে কি হয়ে যায়, মিশে যায় এবং ময়লা দূরীভূত হয় এবং কাপড়টা পরিষ্কার হয়। পরিষ্কারের কৌশলের মধ্যে এখানে আবার চিত্র আকারে একটু করে দেখানো হয়েছে। পানি আকর্ষী গ্রুপটাকে বলেছিলাম পোলার গ্রুপ, যেটাকে কি বলে হাইড্রোফিলিক। আর তেল আকর্ষী বা পানি বিকর্ষী, এটাকে বিপরীতভাবে বলা যায় তেল আকর্ষী বা পানি বিকর্ষী, যেটাকে বলে অপোলার গ্রুপ, যাকে বলা হয় হাইড্রোফোবিক। কাপড়ের তৈলাক্ত অংশ পানির সাথে দ্রবীভূত হচ্ছে, যে কাপড়টা রয়েছে তার তৈলাক্ত অংশ পানির সাথে দ্রবীভূত হচ্ছে। এরপর আমরা নেক্সটে চলে যাচ্ছি। ময়লা কাপড় পরিষ্কারের যে কৌশলটা, সেটা আমি যদি বইয়ের ভাষায় বলতে চাই, হাইড্রোফিলিক অংশ পানির দিকে আকর্ষিত হয়। হাইড্রোফিলিক কোনটা? পানি আকর্ষী, হ্যাঁ, এবং পানির স্তর প্রসারিত হয়। এই অবস্থায় কাপড়কে ঘষা দিলে বা মোচড়ালে তেল বা গ্রিজের ময়লার কণা চারদিক থেকে সাবান বা ডিটারজেন্টের ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন দিয়ে আবৃত হয়ে পড়ে এবং তেল বা গ্রিজের ময়লার কণার চারপাশে ঋণাত্মক চার্জের একটা বলয় তৈরি হয়। বলয় তৈরি হওয়ার কারণে সে কিন্তু আর কাপড়ের সাথে বেশি থাকতে পারে না, তখন তাকে কাপড় থেকে কি হতে হয়, আলাদা হয়ে যেতে হয়। তারপর আমরা নেক্সটে যাচ্ছি। তো সেখানে দেখতে পাচ্ছ ময়লা কাপড় পরিষ্কারের কৌশল, তাহলে পানি রয়েছে, তাহলে তাকে যেহেতু আলাদা করে ফেলা হচ্ছে কাপড় থেকে, তখন সে আর কাপড়ে অবস্থান করতে পারে না, পানিতে চলে যায়। এভাবেই সাবান বা ডিটারজেন্ট ময়লা কাপড় পরিষ্কার করে থাকে। এরপর আমরা দেখো নেক্সট অংশে যাচ্ছি। এখন আমরা তোমাদের মূল্যায়ন করতে চাই, বাড়ি কাজ দিব, মূল্যায়ন করব, আমাদের সামনে প্রশ্ন, তোমাদের সামনে প্রশ্ন উপস্থাপন করব। মূল্যায়নে দেখো কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে দিয়েছি, এগুলো তোমরা খাতায় লেখার চেষ্টা করো। সাবান ও ডিটারজেন্ট কি? সাবানের রাসায়নিক সংকেত কি? সাবান কিভাবে প্রস্তুত করা হয়? সাবান ও ডিটারজেন্টের মৌলিক পার্থক্যগুলো কি কি? এগুলো তোমরা খাতায় অ্যান্সার করার চেষ্টা করো। তো আমরা বাড়ির কাজে অনেক কিছু মূল্যায়নের সাথে মিল থাকবে। তারপর নতুনত্ব যেখানে আছে একটু দেখে নাও। সাবান কি? সাবানের রাসায়নিক সংকেত। তারপর ডিটারজেন্ট কি? ডিটারজেন্টের রাসায়নিক সংকেত। তারপর সাবানায়ন কি? হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা কি করবে, খাতায় লিখবে, বাড়িতে বসে লিখবে, আর সম্পূর্ণ লেকচারটা পড়ে নিবে। একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আজকের লেকচারের। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও, অধ্যয়ন করো মন দিয়ে। সবার প্রতি শুভকামনা রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও পরবর্তীতে কোনো একটি লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।